ভাঙছে নদী, বাড়ছে হাহাকার, বসতভিটা হারিয়ে দিশেহারা উত্তরের বাসিন্দারা। জিও ব্যাগ ফেলে চলছে ভাঙন ঠেকানোর চেষ্টা। উদ্ভাবনী কাজের সহজ শর্তে ঋণ দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রী। বিনিয়োগ বাড়াতে আমলাতান্ত্রিক জটিলতা নিরসন চান জামায়াত আমির। দেশের 4 জেলার সড়কে ঝরল 5 প্রাণ, আহতরা হাসপাতালে ভর্তি, নিহতদের পরিবারের শোকের মাতম। অযত্ন অবহেলায় এক ভুতুরে বাড়ি কুষ্টিয়ার নীলকুঠি। ব্রিটিশ নির্যাতনের ইতিহাস সংরক্ষণে উদ্যোগ নেয়ার দাবি। স্বাগত স্টার বাংলায়। শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি আমি সূচনা হাসান। এবারে বিস্তারিত। রংপুর ও লালমনিরহাটে গ্রাম রক্ষা বাঁধে দেখা দিয়েছে বড় ধরনের ধস। ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বাঁধের উপরে থাকা সড়ক। ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা সহ বিভিন্ন নদী ভাঙনের একের পর এক বাড়ি বিলীন হচ্ছে। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড আশ্বাস দিলেও স্থানীয়দের দাবি টেকসই সমাধানের। পানি নামার সঙ্গে সঙ্গে স্পষ্ট তিস্তার নতুন বিপদের নাম নদী ভাঙন। রংপুরের গঙ্গাচড়ার মর্নিয়া এবং লালমনিরহাটের খুনিয়াগাছ সীমান্তের তালপট্টি এলাকায় গ্রাম রক্ষা বাঁধে দেখা দিয়েছে তীব্র ভাঙন। মাত্র 2 মাস আগে নির্মাণ করা বাঁধের প্রায় 150 মিটার অংশ ইতোমধ্যেই নদীগর্ভে বিলীন। এলাকাবাসীর আশঙ্কা, পানির চাপ আবার বাড়লে বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে অন্তত 4টি গ্রাম। ক্ষতির মুখে পড়তে পারে বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা ও স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান। ভাঙন ঠেকাতে সেখানে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। তবে স্থানীয়রা চান দ্রুত টেকসই সমাধানের উদ্যোগ। এই বাঁধটা ভাঙি যায়, আগে যে দ্বিগুণ ক্ষতি হয়েছিল তার চেয়ে 4 গুণ ক্ষতি হবে এবং জমি জমাও নষ্ট হবে, বাড়িঘর অনেক বিলীন হয়ে যাবে। বাঁধ ভাঙার সাথে সাথে পানি তো একটা ঝোঁক আছে, এই ঝোঁক যখনই যাবে রাস্তাঘাট বাড়িঘর যা আছে মানুষের ধ্বংস হয়ে যাবে। একই চিত্র কুড়িগ্রামেও। ব্রহ্মপুত্র, ধরলা, দুধকোমর, তিস্তা ও কালজানি নদীর ভাঙনে ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে 1000-এর বেশি পরিবার। পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে জেলার 36টি পয়েন্টে প্রায় 11 কিলোমিটার এলাকা জুড়ে নদী ভাঙন অব্যাহত রয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চিলমারিতে। ব্রহ্মপুত্রের তীব্র ভাঙনে নদীগর্ভে গেছে অন্তত 25টি বসতঘর। আর উলিপুরের জংলার কুঠি ও বাবুরচর এলাকায় বিলীন হয়েছে আরও 8টি বাড়ি। প্রতিদিন হয়তো 2-3 শতক করে যাচ্ছে। আমরা নদীর ধারে এখানে কি করি, এখন কোথায় যাব? সব সম্পদ যা আছে সব তো চলে গেল। এখন সরকার যদি এটা কেয়ার না নেয় তাহলে আমার বাজিতে আছে, না তাই ভালো। নদী ভাঙনের ঝুঁকিপূর্ণ 36টি পয়েন্টে জরুরি ভিত্তিতে প্রতিরোধ কাজ চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা ইতিমধ্যে 36টি জায়গা আইডেন্টিফাই করেছি যেখানে ভাঙন রয়েছে। আমরা সেগুলোতে জিও ব্যাগ দ্বারা জরুরি ভিত্তিতে কার্যক্রম পরিচালনা শুরু করেছি। বাজেট চাহিদা প্রেরণ করা হয়েছে। অনুমতি পাওয়া গেলে বাকি স্থানগুলো আমরা কার্যক্রম হাতে নিতে পারবো। এদিকে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য চাল, নগদ অর্থ এবং শুকনো খাবার বরাদ্দ দিয়েছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। মাহমুদ রফিন, স্টার নিউজ। উত্তরাঞ্চলের কোটি মানুষের জীবন জীবিকার প্রধান অবলম্বন পদ্মা নদী। কিন্তু উজানে বাঁধ দিয়ে পানি সরিয়ে নেওয়ায় ঐতিহাসিক এই নদীটি ক্রমান্বয়ে শুকিয়ে নাব্য সংকটে পড়ছে। পদ্মায় পানি নাব্য হিস্যার দাবিতে এবার রাজশাহীতে অনুষ্ঠিত হয় মিনি ম্যারাথন। রান ফর পদ্মা নামে এই ম্যারাথনে অংশ নেন প্রায় 500 নারী, পুরুষ ও শিশুসহ নানা শ্রেণী পেশার মানুষ। পদ্মার চিরচেনা দুকুল ছাপানো উত্তাল ঢেউ এখন আর নেই। নাব্য না থাকায় নদীর তলদেশ ভরাট হয়ে গেছে। ফলে যতদূর চোখ যায় ধুধু বালুচর। তাই তো শুকনো পদ্মার মাঝবুকে চলছে ফসলের চাষ। এমন পরিস্থিতিতে নদীর প্রাণ ফেরাতে ও পানির ন্যায্য হিস্যার দাবিতে ভোরে পদ্মাপাড়ে জড়ো হন শত শত মানুষ। রান ফর পদ্মা শিরোনামে এই মিনি ম্যারাথনে অংশ নেন নানা শ্রেণী পেশার প্রায় 500 নারী, পুরুষ ও শিশু। এতে সামিল হতে রাজশাহী ছাড়াও ঢাকা, কক্সবাজার সহ বিভিন্ন জেলা থেকে ছুটে আসেন অনেকেই। আমি চৌডাঙ্গা থেকে এখানে এসে অংশগ্রহণ করেছি। ওদের যে মোটিভ টাইটেল এটাও বেশ আকর্ষণীয়। আমি ভাবলাম গিয়ে দেখে কেমন লাগে, আনন্দের জন্য আসলে দৌড়াতে এসেছি। আমরা অবশ্যই আমাদের পদ্মা নদীকে বাঁচাতে চাই। পদ্মার যে ন্যায্য হিস্যা, এই পানির হিস্যাটা আমরা ভারতের কাছ থেকে বুঝে চাই।
আয়োজকরা জানান ভবিষ্যৎ প্রজন্মের জন্য নদী রক্ষার বার্তা ছড়িয়ে দিতেই এই ব্যতিক্রমী উদ্যোগ। আন্দোলনের অনেক রকম ভাষা থাকে। ম্যারাথন একটি হচ্ছে কম্পিটিশন না, বা এটি হচ্ছে গেম না, এটাই হচ্ছে আধুনিক যুগে একটি আন্দোলনের একটি নতুন ভাষা। এটার মাধ্যমে আন্তর্জাতিকভাবে আমরা আমাদের দেশের দাবি দেওয়া তুলে ধরতে পারি। সেই ঠিকভাবে আমরা আমাদের পদ্মার যে দাবি দেওয়া সেটা তুলে ধরছি। পদ্মাকে বাঁচানোর জন্য যে আন্দোলনের আজকে সূচনা তৈরি হচ্ছে, এটা একটা ব্যতিক্রমধর্মী কর্মসূচি রান ফর পদ্মা। রান ফর পদ্মার সফল হোক, রান ফর পদ্মা ইতিহাস হয়ে থাকুক। উজানে ফারাক্কা বাঁধ দিয়ে একতরফা পানি প্রত্যাহারের ফলে পদ্মাসহ অন্তত দেশের ৫৪টি অভিন্ন নদী আজ অস্তিত্ব সংকটে। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী। উদ্ভাবনী কাজের সহজ শর্তে ঋণ দেওয়ার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব ও এলজিইডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে হাওর উন্মুক্ত জলাশয়গুলো সবার জন্য উন্মুক্ত রাখার কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার বিভিন্ন জেলায় সফরে গিয়ে এসব কথা বলেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। নিজ এলাকার ঠাকুরগাঁও সফরে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর যোগ দেন স্থানীয় উদ্ভাবক সলেমান আলীর তৈরি সলেমান সোলার সেচ পাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে। এ সময় মন্ত্রী বলেন, নতুন নতুন উদ্ভাবনে আগ্রহী সরকার, সেক্ষেত্রে সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য ব্যাংকগুলোর সাথে কথা বলবেন বলেও জানান মন্ত্রী। আমরা সকলের পক্ষ থেকে তার এই প্রজেক্টটিকে আরও বড় করা, জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং আরও সাশ্রয়ী করার জন্য চেষ্টা করব। এই ধরনের কাজগুলোতে যেন কম লোনে আপনার কম ইন্টারেস্টে যেন আপনার লোন দেওয়া যায়, সেই কাজটা করার জন্য। ছুটির দিনে নিজ জেলা লক্ষ্মীপুরে পানি সম্পদ মন্ত্রী চন্দ্রগঞ্জ উপজেলায় এক অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দেন তিনি। এছাড়া দেশের প্রতিটি পরিবারকে সচ্ছল করতে সরকার নতুন পরিকল্পনা নিয়েছে বলেও জানান মন্ত্রী। আমাদের এলাকায় কোনো বাড়ি, কোনো পরিবার অভাবে থাকবে, অনটন থাকবে, সামনের দিকে সেটা আমরা নিশ্চিত করবো যে না, সেই পরিবার উন্নয়নের আওতায় পৌঁছে যাবে। এদিকে যশোরে পল্লী বিদ্যুৎ সমিতির নেতা ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তপ্ত গ্রীষ্ম, এই গ্রীষ্মকালীন সময় আমরা আরও ভালো সার্ভিস তাদেরকে দিতে পারি, সেই ব্যাপারটা নিশ্চিত করবার জন্য তাদেরকে আরও বেশি আন্তরিক, আরও দায়িত্বশীল হবার জন্য আমরা তাদেরকে বলেছি। অন্যদিকে স্থানীয় এমপি লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে নেত্রকোনা সফরে প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং সড়ক ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। এ সময় হাওর ও জলাশয়গুলো সবার জন্য উন্মুক্ত রাখার কথা জানান মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। নেত্রকোনা ময়মনসিংহ রুটে বন্ধ থাকা শাটল ট্রেন চালুর ঘোষণা দেন রেল প্রতিমন্ত্রী। জেলেদের জন্য যে তারা যাতে উন্মুক্ত হয় সবার জন্য জলাশয়গুলি, এবং তারা যাতে সহজেই তাদের জীবিকা নির্বাহের জন্য মাছ ধরতে পারে, সেই ব্যবস্থার জন্য কিন্তু আমরা আমাদের লোকোমোটিভ গ্যারেজ এইসব দিক দিয়ে আমরা যাত্রী সেবার এবং স্টেশন আমরা এইসবগুলি দিয়ে এবং কানেক্টিভিটি বাড়ানোর জন্য যে কাজগুলি আছে সেগুলি করছি। মাছের উৎপাদন বাড়াতে উন্মুক্ত জলাশয়গুলোতে পোনা ছাড়ার কথা জানান প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। মুক্তা আক্তার, স্টার নিউজ। ঠাকুরগাঁয়ে দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন চলছে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা। বিস্তারিত জানাতে সার্কিট হাউস থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এহসান রিপন। আমাদেরকে একটু জানাবেন যে স্থানীয় সরকারের যে আজকে সারাদিনের যে কর্মসূচি যে রয়েছে সেই সম্পর্কে জানাবেন, আসলে সারাদিনে কি কি কর্মসূচি হয়েছে? জি, ধন্যবাদ সুমনা আপনাকে একটু জানিয়ে রাখি যে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাত 10:30 নাগাদ কিন্তু বিএনপির যে মহাসচিব রয়েছেন তিনি ঠাকুরগাঁয়ে তার নিজ বাসভবনে এসে পৌঁছান এবং আজকে সকাল 9:30টায় তিনি সোলেমান যে সোলার পাম্প রয়েছে সেই সোলার পাম্পের উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ঠাকুরগাঁও যে মৌলানি বাজার রয়েছে মৌলানি বাজার এলাকায়। এবং সেখানে তিনি যেটি জানান সেটি হচ্ছে যে সহজভাবে এবং সহজ শর্তে যারা এই উদ্ভাবক রয়েছে তাদেরকে যেন ঋণ দেওয়া হয় সেটি সেখানে জানান। এবং
এবং সেখানে তিনি বলেন যুবকদের উদ্দেশ্যে সেখানে তিনি জানান যে শুধুমাত্র খেলাধুলায় মেতে থেকে না থেকে তাদেরকে উদ্ভাবনী এসবে অংশগ্রহণ করার জন্য তিনি কিন্তু যুবকদের আহ্বান জানান। এবং সেটির পরেই তিনি ঠাকুরগাঁও যে প্রেস ক্লাব রয়েছে সেই প্রেস ক্লাবে এনটিভির যে প্রতিষ্ঠাবার্ষিকী রয়েছে সেই এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশগ্রহণ করেন এবং এখানে তিনি কিন্তু যে সাংবাদিকদের রয়েছেন সেই সাংবাদিকদের কিন্তু তিনি বিভিন্ন রকম দিক নির্দেশনা দেন এবং সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ থেকে সাদাকে সাদা এবং কালোকে কালো বলার যে একটি আশ্বাস তিনি প্রদান করেন। এবং তারপরেই কিন্তু তিনি বিকাল 3টার দিকে যে ঠাকুরগাঁও যে জেলা বিএনপি রয়েছে সেই জেলা বিএনপির বর্ধিত সভায় তিনি কিন্তু অংশগ্রহণ করেছেন এবং এখন পর্যন্ত বর্ধিত সভা চলছে। এরপরেই কিন্তু বিকাল 5টায় তিনি ঠাকুরগাঁও যে সার্কিট হাউস রয়েছে সেই সার্কিট হাউসের জেলা যে আইনশৃঙ্খলা বাহিনীর সভা রয়েছে সেই আইনশৃঙ্খলা বাহিনীর সভায় অংশগ্রহণ করবেন এবং আজকে রাত 8:30টার দিকে তিনি কিন্তু ঠাকুরগাঁয় যে বিশ্ববিদ্যালয় রয়েছে বিশ্ববিদ্যালয়ের যে মোড়ক রয়েছে সেই মোড়ক উদ্বোধনের অনুষ্ঠানে কিন্তু তিনি অংশগ্রহণ করবেন এবং আগামী দিনকেই কিন্তু তিনি লালমনিরহাটের উদ্দেশ্যে ঠাকুরগাঁও থেকে রওনা করবেন। এই ছিল আজকে আসলে ঠাকুরগাঁয়ে যে বিএনপির মহাসচিব রয়েছেন সেই মহাসচিবের যাত্রার সবটুকুই। রিপন, আপনাকে ধন্যবাদ। অন্যদিকে আমলাতান্ত্রিক জটিলতা ও ঘুষের কারণে ভালো মানুষরা দেশে বিনিয়োগ করছেন না বলে মন্তব্য করেছেন জামায়াত আমির শফিকুর রহমান। শুক্রবার সকালে নেত্রকোনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। এ সময় নেত্রকোনার চীনা মাটির পাহাড় ও প্রাকৃতিক সম্পদ নিয়ে শিল্প বিপ্লবের পরিকল্পনার কথা জানান তিনি। এছাড়াও জেলার পাহাড়, নদ নদী ও তথ্য প্রযুক্তির নানা বিষয় নিয়েও আলোচনা করেন জামায়াত আমির। সংবাদ সম্মেলন শেষে নেত্রকোনা পাবলিক হলে অনুষ্ঠিত জেলা জামায়াত ষান্মাসিক রুকন সম্মেলনে যোগ দেন। ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ যেগুলো বলেছেন, সাদামাটির একমাত্র পাহাড়, তারপরে সিলিকন স্যান্ড আছে, এরপরে এগ্রো বেসড প্রোডাক্ট আছে, ফিশ আছে, এই সবগুলা নিয়ে এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হওয়া দরকার। তবে এটা সরকার সব পারবে না। সরকারের দায়িত্ব হচ্ছে ইন্ডাস্ট্রিগুলোকে ফেসিলিটেট করা। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা, অপরাধ প্রবণতা, দুর্নীতি, ঘুষ, পার্সেন্টেজ কাটা, এগুলোর কারণে ভালো মানুষেরাও এখন দেশে ইনভেস্ট না করে এখন বিদেশে রেভিনিউ করছে। 8 বছরের ভাতিজিকে নিয়ে বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন গৃহবধূ। মাদারীপুরে কাভার্ড ভ্যান চাপায় প্রাণ গেল দুজনের। গাইবান্ধা, পাবনা ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 3 মোটরসাইকেল আরোহীর। বিবাহের আনন্দ পরিণত হলো বিষাদে। দাওয়াতে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল চাচি ভাতিজির। স্বজনদের আহাজারিতে ভারী হাসপাতাল প্রাঙ্গণ। বেলা 12:30টার দিকে মাদারীপুরের শিবচরের 2য় খণ্ড থেকে ব্যাটারি চালিত ভ্যানে করে বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন গৃহবধূ বিথি আক্তার ও তার দেবরের মেয়ে 8 বছরের আয়েশা। বরুলকান্দি এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি কাভার্ড ভ্যান অটো ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে প্রাণ যায় বিথি ও আয়েশার। এই ঘটনায় আহত 3 জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ওষুধের পিকআপ গাড়ি আর ভ্যান, ওই দুটো সামনাসামনি অ্যাক্সিডেন্ট হয়ে এই দুর্ঘটনা ঘটে। 2 জন মারা গেছে আর 2 জন আহত। 3 জন রোগী আসে, এর মধ্যে 2 জন হচ্ছে একজন বয়স্ক মহিলা আর একজন হচ্ছে ছোট বাচ্চা। তো 2 জনকে হচ্ছে আমরা ব্রেড ডেড পেয়েছি, অপরিমিত, আর আরেকজন ছেলে পুরুষ, তাকে হচ্ছে আমরা নর্মাল স্যালাইন দিয়ে রেফার করে দিয়েছি। এদিকে গাইবান্ধায় ট্রাক চাপায় মাসুদ নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বেলা 11:30টার দিকে শহরের পশ্চিম পাড়ায় গাইবান্ধা সাদুল্লাপুর সড়কে এই ঘটনা ঘটে। পাবনায় বাসের ধাক্কায় মারা গেছেন নাইম নামে এক মোটরসাইকেল আরোহী। এছাড়া গাজীপুরের শ্রীপুরে ট্রাক চাপায় প্রাণ গেছে মোটরসাইকেল আরোহী সোলেমান শিকদার ও কাউসার হোসেনের। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ। সরকার চলতি জুলাই মাসের জন্য দাম কমালেও ভোক্তা পর্যায়ে এখনো বাড়তি দামে বিক্রি হচ্ছে এলপি গ্যাস সিলিন্ডার। নতুন দাম অনুযায়ী 12 কেজি সিলিন্ডার 1528 টাকায় বিক্রির কথা থাকলেও ভোক্তা পর্যায়ে এখনো বিক্রি হচ্ছে চড়া দামে। বিক্রেতাদের দাবি, অতিরিক্ত পরিবহন খরচ এবং নতুন দামের মজুত না আসায় আগের দামে বিক্রি হচ্ছেন তারা। বিশ্ববাজারে কমেছে জ্বালানির দাম, যার প্রভাব দেশের বাজারেও। গেল 3 মাসের মধ্যে এখন এলপি গ্যাসের দাম সবচেয়ে কম। 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় 357 টাকা কমিয়ে 1528 টাকা নির্ধারণ করেছে বিইআরসি।
এলপিজির এই বড় দরপতনের সুফল এখনও পৌঁছেনি সাধারণ মানুষের কাছে। ডিলার বা পাড়ার দোকানে সিলিন্ডার বিক্রি হচ্ছে নির্ধারিত দামের চেয়ে বাড়তি দরে। এতে ভোগান্তিতে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। 1.5 মাস 2 মাস এরকম যায়, এর বেশি তো আর নিতে পারি না। আবার রুম ভাড়া আছে, সব কিছু মিলায়ে চলতে হয়। তা ওই কারণে হয়েছে সিলিন্ডারের দাম একটু বেশি হয়ে যায়। সিলিন্ডার 1200 কি 1300 টাকা সর্বোচ্চ, এখন তো একটা সিলিন্ডার 1600-1700 টাকা পর্যন্ত নিচ্ছে। সিলিন্ডার আগে কিনছি 1100-1200 টাকা, তখন ভাতের প্লেট 10 টাকা। এখন সিলিন্ডার 1900, এখনো ভাতের প্লেট 10 টাকা। মোদি দিয়ে চাউলের দাম তো বাড়ছে, ওটা তার বাড়ে নাই। বাড়তি পরিবহন খরচ ও হাতবদল খরচের কারণেই সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করা সম্ভব হচ্ছে না বলে দাবি বিক্রেতাদের। দোকান ভাড়া, কস্টিং খরচ বা সব মিলে যতটুকু রাখা প্রয়োজন আমরা অতটুকুই বিক্রি করি। আর এখন বর্তমানে গতকালকে যে রেট দেওয়া হয়েছে ওই রেটে তো নতুন মাল এখনো আসে নাই। সরকারি রেট এখনো আমরা কালকে ঘোষণা হয়েছে, এখনো পর্যন্ত যারা ডিলার পয়েন্টে যারা আছে এখনো তারা এখনো পর্যন্ত মালের দাম আমাদেরকে নির্ধারিত বলেন নাই যে এই দামে এখনো মাল দিতেছি আমরা। এমন অবস্থায় বাজার নিয়ন্ত্রণে সরকার ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কঠোর নজরদারি বাড়ানোর দাবি ভোক্তাদের। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা। সরকার এলপিজি সিলিন্ডারের দাম কমালেও বেশিরভাগ দোকানে বিক্রি হচ্ছে আগের দামে। এ নিয়ে আরও জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হোসাইন আলী বাবু এবং নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন রশিদুল ইসলাম। বাবু, প্রথমে একটু আপনার কাছে জানতে চাইবো, সরকার দাম কমালেও আসলে বিক্রেতারা কেন এলপিজির দামটা এখনো বেশি রাখছেন? সূচনা, যেটা বলছেন যে আসলে গতকালকে সরকার যে দাম কমিয়েছেন আসলে 357 টাকা, সেই দাম কিন্তু এখনো যারা ডিলার রয়েছেন তারা কিন্তু সেই দামের সরকার যে নির্ধারিত দাম সেটা কিন্তু কোনো চিঠি তারা পায়নি, কোনো ধরনের তাদের কাগজপত্র আসেনি। সে কারণে আসলে ডিলাররা যে খুচরা দোকানে সেইভাবে আসলে তারা দিতে পারছেন। এবং আরেকটি বিষয় যারা জানিয়েছেন ডিলাররা, তাদের যে আগে তারা যেসব সিলিন্ডার এলপিজি গ্যাসগুলো স্টকে রেখেছিল সেগুলো কিন্তু এখনো তারা বাজারে দিতে পারেনি। সেই স্টক যেই দামে তারা কিনে নিয়ে আসছে আগের দামে, সেই দামে খুচরা দোকানে দিচ্ছে এবং সেই দামে আসলে এখন আজকের বাজারে আসলে দেখেছি আমরা কয়েকটি দোকানে যে 1880 থেকে 90 টাকা করে সিলিন্ডার 12 কেজি সিলিন্ডার গ্যাস বিক্রি করছে। তারা বলছেন যে আসলে নতুন যে দাম নির্ধারণ করা হয়েছে সেই নির্ধারণের দামে কিন্তু গ্যাস তারা এখনো পায়নি। আসলে পেলে তারা পরবর্তীতে আসলে সরকার যে নির্ধারণ দাম যে 357 টাকা কমিয়ে আসলে 1528 টাকা বিক্রি করা, সেটা কিন্তু তারা পেলেই বিক্রি করবে। এছাড়াও যারা যেটা হচ্ছে যে গতকালকে এই কার্যকর দাম দেওয়া হলেও আসলে আজকে বন্ধ থাকার কারণে এবং আগামীকালকে কিন্তু আসলে বন্ধ থাকবে, সেটা আসলে যারা মূল ডিলার এবং যেসব জায়গা থেকে আসলে গ্যাসগুলো নিয়ে আসেন ডিলাররা, সেটার কার্যক্রম বন্ধ থাকার কারণে আসলে এই যে দাম সরকার নির্ধারণ করেছে সেই দাম কিন্তু এখনো তাদের হাতে পৌঁছেনি এবং তারা যেই দামগুলো আসলে তারা বিক্রি করছেন, যে আগের যে গ্যাসগুলো তাদের রয়েছে সেই দামে কিন্তু তারা বিক্রি করছেন। এছাড়া আসলে সাধারণ ভোক্তারা যেটা বলছেন যে আসলে সরকার যে দামটি নির্ধারণ করে দেওয়া হলেও আসলে দোকানে গিয়ে আসলে তার চেয়ে বেশি দামে তাদের কিনতে হচ্ছে। আসলে সেক্ষেত্রে দোকানিরা যে বলছে আসলে সরকারের যে দামে তারা কিনে নিয়ে আসার পরে তাদের যাতায়াত খরচ, দোকান ভাড়া এবং বিদ্যুৎ বিল সব মিলিয়ে আসলে তাদের বাড়তি দামে বিক্রি হচ্ছে। আসলে সরকার দাম নির্ধারণ করা হলে যদি মাঠ পর্যায়ে তারা আসলে মনিটরিং করেন তাহলে আসলে ভোক্তারা আসলে তাদের সঠিক দামে এই সিলিন্ডার গ্যাস পাবেন। এই ছিল সূচনা আমার কাছে গাজীপুর থেকে সিলিন্ডার গ্যাসের দামের সর্বশেষ। বাবু, আপনাকে ধন্যবাদ। এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের নারায়ণগঞ্জের সহকর্মী রশিদুল ইসলাম রাজুর কাছে। রাজু, একটু জানতে চাইবো আসলে সরকার দাম কমালেও আসলে বিক্রেতারা আসলে এলপিজি গ্যাসের দাম কেন এত বেশি রাখছেন, একটু জানাবেন আমাদেরকে। সূচনা, ধন্যবাদ আপনাকে। মূলত গাজীপুরের মতোই নারায়ণগঞ্জ একই অবস্থা আমরা লক্ষ্য করেছি। বিভিন্ন দোকানগুলোতে ঘুরে আমরা দেখতে পেয়েছি যে আসলে পূর্বের যে নির্ধারিত যে এলপিজি গ্যাসের দাম, ওই দামই আসলে এখন বর্তমানে এলপিজি গ্যাসের সিলিন্ডার বিক্রি হচ্ছে। এর ফলে গতকাল আসলে সরকার থেকে যে নতুন দাম আসলে নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ 12 কেজি সিলিন্ডারে 357 টাকা কমিয়ে বর্তমান আসলে বিক্রির ক্ষেত্রে কিন্তু আমরা এমন চিত্র লক্ষ্য করি না। আমরা দেখতে পাচ্ছি যে এখনো আগের দামে বিক্রি করা হচ্ছে। এই বিষয়ে আমরা একাধিক ডিলারের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের যেমনটা আসলে তারা আমাদের জানাচ্ছেন যে এখনো পর্যন্ত আসলে সরকার থেকে বলা হলো তারা যেসব ডিলার কাছ থেকে এটি ক্রয় করে থাকেন ওইখান থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি এবং
সরকার থেকে নির্দেশনা আসলো এটি আসলে মাঠ পর্যায়ে আসলে কার্যকর হতে আরও কয়েকদিন লাগতে পারে বলে এমনটাই জানা গেছে। এদিকে আমরা এখানে এসে কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলেছি, তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে এলপিজি গ্যাসের আসলে দাম কমার ফলে তাদের মধ্যেও আসলে এক ধরনের স্বস্তি কাজ করছে। তারা আশা করছেন দাম সবসময় এমন স্বাভাবিক থাকবে। পাশাপাশি এখনো আসলে সরকার যে নির্ধারিত দামে, এই দামে আসলে তারা না পেয়ে অনেকটা আবার ক্ষোভ প্রকাশ করেছে। তারা আশা করছেন যে খুব শীঘ্রই তারা আরো কম দামে তারা যে সরকার থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে ওই দামে তারা এলপিজি সিলিন্ডার কিনতে পাবেন। আমি এখন যে দোকানটি রয়েছে এটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে নারায়ণগঞ্জের সিদ্ধিগঞ্জ এলাকায় অবস্থিত আর কি। এখানেও আমরা যে ডিলার রয়েছে আমরা তার সঙ্গে একটু কথা বলবো যে গতকাল তো সরকার থেকে দাম কমানো হয়েছে, এর ফলে আপনাদের এখানে কি প্রভাব পড়েছে এবং আপনারা সরকারের নির্ধারিত দামে কেন আসলে সিলিন্ডার বিক্রি করতে পারছেন না? আমরা কালকে হচ্ছে যে সরকারি দামে নতুন রেট দেওয়া হয়েছে, 357 টাকা রেট দেওয়া হয়েছে। কিছু কিছু কোম্পানি অলরেডি মেসেজ দিয়েছে, আবার কিছু কিছু কোম্পানি কোম্পানি রেট এখনও দেন, আর আমরা এখনও কম বিক্রি করতেছি। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের আগে যেরকম হচ্ছে যে একটা সেল ছিল, আগে যেন একটা আগ্রহ ছিল, কিন্তু বর্তমানে এখন সিলিন্ডার গ্যাসের প্রতি কোনো আগ্রহ নেই। তার কারণ হচ্ছে যে যখন সিলিন্ডারটা হচ্ছে যে সংকটে ছিল, তখন আপনার প্রতি ঘরে ঘরে আপনার ইলেকট্রিক চুলা, কারেন্টের চুলা চলে গেছে। তো কারেন্টের চুলা চলে যাওয়ার কারণে এখন প্রতি ঘরে ঘরে ইলেকট্রিক চুলা দিয়ে রান্না করা হয়। তার কারণ হচ্ছে যে গ্যাসের দাম দীর্ঘদিন আপনার বাড়তেছিল এবং কি হচ্ছে আপনার সংকট ছিল যখন, তখন সবাই কম বেশি। কয়দিন লাগতে পারে? আমাদের হচ্ছে যে অলরেডি কার্যকর চলতেছে, কিন্তু আসলে মোটামুটি আমরা 1550 টাকা এর মধ্যে আমরা গ্যাস বিক্রি করতেছি। কিন্তু দেখেন সারাদিন আমরা 2টা গ্যাস বেশি, মানে গ্যাস কমার কারণে যে আপনার হচ্ছে যে আগ্রহ, ওরকম আগ্রহ এখন আমাদের প্রকাশ দেখছি না। এখন বাকিটা হচ্ছে কয়েকদিনে বোঝা যাবে, যখন আস্তে আস্তে মানুষের সচরাচর জানবে, এরপর হচ্ছে আগ্রহটা বোঝা যাবে যে আসলে কি পরিমাণ গ্যাসের প্রতি চাহিদা আসতেছে। আচ্ছা, আমরা যেমনটা শুনছিলাম যে আসলে সরকার থেকে নির্ধারণ করে দেওয়া হলো, আসলে ডিলার থেকে এখনো তারা ওই ধরনের নির্দেশনা পাননি, এর ফলে আসলে অনেকটা আগের দামেই তারা এই এলপিজি গ্যাস সিলিন্ডার তারা বিক্রি করছেন। সূচনা এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে সবশেষ তথ্য। রাজু, আপনাকে ধন্যবাদ। সাভারে কিশোর রিপন ঋষিকে মারধরের ঘটনায় বহিষ্কৃত ছাত্রদল নেতা মাহাবুরকে কারাগারে পাঠানো হয়েছে। সকালে তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সদরঘাট এলাকা থেকে মাহাবুরকে গ্রেফতার করা হয়। গত 30 মে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর রিপন ঋষিকে মারধরের অভিযোগ ওঠে সামিরের বিরুদ্ধে। এতে রিপন ঋষির দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে বলে দাবি পরিবারের। পরে এই ঘটনায় সাভার থানা সামিরের বিরুদ্ধে মামলা করে রিপনের পরিবার। ফরিদপুরের ভাঙ্গায় 2 গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহতের ঘটনায় পরিস্থিতি এখনো উত্তপ্ত। গ্রেফতার 17 জন। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফুজ্জামান হিমন। হিমন, আমাদেরকে একটু জানাবেন যে সেখানকার আসলে পরিস্থিতিটা কেমন এবং যে সংঘর্ষটা আসলে কিভাবে হলো? সূচনা, এই সংঘর্ষটা আজ থেকে আরও 2 দিন আগে সংঘটিত হয়েছে ভাঙ্গায়। ভাঙার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মূলত এই সংঘর্ষটা আসলে ঘটে। এরপর ওই দিনকেই কিন্তু সুমন নামের একজন গুলিতে নিহত হয়, প্রতিপক্ষের গুলিতে নিহত হয়। এই ঘটনার পর কিন্তু পুরো ভাঙার যে এলাকা অর্থাৎ হাসামদী এবং কাপুরা সদরদির মধ্যে কিন্তু একটি উত্তেজনা সেদিন থেকে আসলে চলছিল। এবং তারপর যেহেতু যেই ছেলেটি আসলে নিহত হয়েছেন তিনি কাপুরা সদরদির এলাকার বাসিন্দা, তার নাম সুমন শেখ এবং তার পিতার নাম মিলন শেখ। এই ঘটনার পর কিন্তু কাপুরা সদরদির এলাকার মানুষ সেদিনের পর থেকেই কিন্তু ক্ষোভে ফেটে পড়েন। একদিকে যেমন শোক, আর একদিকে ক্ষোভে কিন্তু পুরো এলাকার মানুষ ফেটে পড়েন। এবং এই বহিঃপ্রকাশ কিন্তু ঘটেছিল মহাসড়ক অবরোধ এবং পরবর্তীতে থানা ঘেরাও, এই সব কর্মসূচির মাধ্যমে। এই গত 2 দিন যাবৎ পুরো এলাকাটাই আসলে উত্তপ্ত ছিল এবং নানানভাবে তারা আসলে এই বিষয়টি তারা দেখছিলেন। তারা কিন্তু দাবি তুলছিলেন যে হত্যাকারীর বিচার যেন আসলে হয়। এবং
এই হত্যাকারী যেন কোনোভাবে ছাড়া না পেয়ে যায়, এটি কিন্তু তারা দাবি তুলছিলেন। যদিও এখন পর্যন্ত 17 জন আসামি আসলে গ্রেফতার হয়েছে, কিন্তু মূল যে অভিযুক্ত ব্যক্তি যারা এলাকার মানুষ যাকে আসলে অভিযুক্ত হিসেবে দাবি করছেন, সে আসামি কিন্তু ধরাছোঁয়ার বাইরে আছে। এরপর কিন্তু আজকে এই নিহতের পরিবারে কিন্তু সংসদ ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল তিনি আসছেন এবং তার পরিবারের সাথে কথা বলেছেন এবং তিনি একটা কথা বলে গেছেন যে দলমত নির্বিশেষে আসলে যেই হোক তাকে আসলে গ্রেফতার করবেন এবং তাকে বিচারের আওতায় আনবেন। এবং তিনি কিন্তু আরেকটা ঘোষণা কিন্তু দিয়েছেন যে যেই অভিযুক্ত ব্যক্তি ছিল তিনি স্বেচ্ছাসেবক দলের একজন নেতা ছিল এবং তিনি বলছেন যে সাংগঠনিকভাবে যে ব্যবস্থা আসলে নেওয়া দরকার সেটি কিন্তু এখনই তিনি তাৎক্ষণিকভাবে নেবেন, এই আশ্বাসও কিন্তু তিনি তার পরিবারের কাছে এসে আসলে বলে গেছেন। এই পরিস্থিতিতে এখন পর্যন্ত পরিস্থিতি খুবই উত্তপ্ত আছে সূচনা। আমি আমার ডানে বামে পিছনে দেখছেন যে এলাকার মানুষ তাদের যে দাবি সেই দাবি কিন্তু আসলে এখানকার যিনি সংসদ সদস্য তার কাছে জানিয়েছিলেন। সূচনা এই ছিল ভাঙার যে নিহত গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন সুমন, সেই সুমনের বাড়ি থেকে আমার কাছে সর্বশেষ সূচনা। হিমন, আপনাকে ধন্যবাদ। নীলফামারীর জল ঢাকায় পরিবহন শ্রমিকদের দুই পক্ষের বিরোধ ঘিরে 144 ধারা জারি করা হয়েছে। পুলিশ জানায় জল ঢাকা বাস স্ট্যান্ড এলাকায় বাস, মিনিবাস ও কোচ শ্রমিক ইউনিয়নের নতুন অফিস উদ্বোধন ঘিরে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখলেও এলাকাটিতে 144 ধারা জারি করে উপজেলা প্রশাসন। এলাকাটিতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। পরিবহন শ্রমিক সংগঠনদের দুইটা গ্রুপ নিয়ে কদিন ধরে উত্তেজনা চলছিল। একটি পুরাতন কমিটি বিদ্যমান আছে, নতুন একটি কমিটির অনুমোদন এবং অফিস খোলাকে কেন্দ্র করে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে আছেন এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা উপজেলা প্রশাসন 144 ধারা জারি করেছি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে, ডিবি পুলিশ সহ অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। প্রত্নতত্ত্ব বিভাগের উদাসীনতায় নষ্ট হওয়ার পথে কুষ্টিয়ার ঐতিহাসিক হিজলা বট নীলকুঠি। ব্রিটিশ নীলকরদের শাসন ও শোষণের স্মৃতি বিজড়িত এ স্থাপনা আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়, তাই যথাযথ সংরক্ষণের দাবি জানান স্থানীয়রা। প্রতিনিয়ত অযত্ন ও অবহেলায় ভুতুরে বাড়ি হিসেবে চিহ্নিত কুষ্টিয়ার হিজলাবট নীলকুঠি। পরিত্যক্ত এই দালানটি ব্রিটিশ শাসন শোষণের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থাপনা হলেও বর্তমানে তা বাদুড়ের দখলে। কথিত আছে ব্রিটিশ নীলকরদের নির্যাতনে কৃষকদের আর্তচিৎকার ভেসে আসত এই বাড়ি থেকে, রক্তে লাল হতো মেঝে। নীলকুঠির জমি ছিল 152 বিঘা, তবে তা এখন বেদখলে। এই বাড়ি বিক্রি করে দিলেন নিলেন সত্য সকা বস্ত্রে হেরমময় বস্ত্রে কাননবালার শ্বশুর বাড়ি এটা। আমরা বসবাস করতাম, পরবর্তীতে যখন এটা আর বসবাসের যোগ্য নাই তখন তো এখানে এখন ঢোকাও যায় না। গবেষকদের মতে 1815 সালের দিকে কুষ্টিয়া ও আশপাশের এলাকায় ব্রিটিশ নীলকররা নীল চাষের বিস্তার ঘটায়। তারা কৃষকদের দাদন দিয়ে কম মূল্যের এই নীল চাষে বাধ্য করতেন, না মানলে চলত ভয়াবহ শারীরিক নির্যাতন। বাংলার তদানীন্তন লেফটেন্যান্ট গভর্নর স্যার জেপি গ্রান্ট কলকাতা থেকে কুমার নদ পথে পদ্মা নদী পার হয়ে সোনামুখী জাহাজে পাবনায় আসেন। সে সময় কুষ্টিয়া অঞ্চলের নদীর দুধারে লক্ষ লক্ষ নীল চাষী। কেউ জোরপূর্বক নীল চাষ করলে সরকার কঠোরভাবে শাস্তি প্রদান করবে। 1861 সালের পর নীল চাষের সমাপ্তি ঘটে। এরই মধ্যে গড়াই নদের ভাঙনে নীল প্রস্তুতের চৌবাচ্চা সহ বেশ কিছু স্থাপনা হারিয়ে গেছে। কোনো মতে টিকে আছে কেবল এই বাড়িটি। নদীটি ভেঙে গেছে, এখন হচ্ছে গ্রামের বাজাররাও দেখা আছে, আমরাও দেখে আসি। ভাঙতে ভাঙতে প্রায় নির্বিশেষে একটা স্থাপনা বর্তমানে দাঁড়িয়ে আছে। আগামী প্রজন্ম যেন ব্রিটিশ নির্যাতনের ইতিহাস জানতে পারে, তাই এটি সংরক্ষণের দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। ঢাকেশ্বরী মন্দিরে কথা বলছেন রিজবি, আমরা রুহুল কবির রিজবি, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ভাষা আছে এবং তারা যে কোনো বিপদে একসাথে দাঁড়ায়, যেমন আমরা 5ই আগস্টে একসাথে দাঁড়িয়েছি। সেদিন কি শুধু মুসলমান গুলি খেয়েছে, সেদিন হিন্দুও গুলি খেয়েছে, খ্রিস্টানও গুলি খেয়েছে। জুলাই আন্দোলন সবাই মিলে আজকে দেখুন, আজকে এখানে সারা বাংলাদেশ থেকে এসেছে সকল সম্প্রদায় এবং নৃগোষ্ঠীর মানুষ। সমতলেও তো অনেক নৃগোষ্ঠী থাকে, সাঁওতালরা থাকে, রাজবংশীরা থাকে,
পাহাড়ও থেকে সবাই এসে মিলিত হয়েছে এক কাতারে, এক ব্যানারের নিচে। আমরা আশা করি আমাদের এই পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ এটা কেউ ভাঙতে পারবে না। আমরা আমাদের এই স্বাধীন সত্তাকে রক্ষা করার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকে একসাথে কাজ করে যাব, একসাথে লড়াই করব, একসাথে বিনির্মাণ করব, একসাথে সৃষ্টি করব, আক্রমণ আসলে একসাথে প্রতিরোধ করব। নজরুল বর্ষ উপলক্ষে মাদারীপুরে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আরও খবর জানাতে এই মুহূর্তে জেলা শিল্পকলা একাডেমিতে আছেন আমাদের সহকর্মী আকাশ আহমেদ সোহেল। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সোহেল, সাংস্কৃতিক অনুষ্ঠান তো হচ্ছে এবং সেখানে কি কি ধরনের আয়োজন আছে একটু আমাদেরকে জানাবেন। সূচনা, আমি এই মুহূর্তে রয়েছি মাদারীপুর জেলা শহরের শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমিতে কিন্তু কিছুক্ষণ আগে যে 127তম নজরুল বিশ্ব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, তার স্মৃতিচারণে যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, সেখানে কিন্তু আলোচনা সভা চলছে। আলোচনা সভায় কিন্তু আজকে সভাপতিত্ব করছেন জেলা প্রশাসক মর্জিনা আক্তার, তিনি কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এখানে কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলী মিয়া, তারও কিন্তু উপস্থিত থাকার কথা রয়েছে। তবে তার উপস্থিতি কিন্তু এখন পর্যন্ত দেখতে পাইনি। এছাড়াও যে এখানে রয়েছেন আরো যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, তিনিও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। শিল্পকলা একাডেমির যে সংশ্লিষ্ট যে কর্মকর্তা, যারা শিশু কিশোর যারা রয়েছেন, তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। কিছুক্ষণ পরেই কিন্তু এই আলোচনা সভা শেষে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন নৃত্য নাট্য উপস্থাপনা করবেন। এখানে শিল্পকলা একাডেমির যে শিশু কিশোর রয়েছে, তারা কিন্তু এখানেই কিছুক্ষণ পরে এই আলোচনা সভা শেষে তারা বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। এরপরে কিন্তু এখানে শুরু হবে নাট্য যে পরিবেশনা। এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান, যে নৃত্য শিল্প রয়েছে, সেগুলো কিন্তু এখানে দেখা যাবে। আজকে যেমনটি জানতে পেরেছি, এই নজরুল যে কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে উদযাপন উপলক্ষে নজরুল বর্ষ 2026 আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমিতে যে আয়োজন করেছে জেলা প্রশাসকের কার্যালয় থেকে কিন্তু আয়োজন করা হয়েছে। এখানে কিন্তু প্রতি বছর। সোহেল, আপনাকে ধন্যবাদ। এবার বিশ্বকাপের উন্মাদনার খবর জানবো। আজ ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহজাহান নবীন। নবীন, এই ঝিনাইদহ বিশ্বকাপের উন্মাদনা আসলে কেমন চলছে? এখানে যারা দল সাপোর্ট করেন তাদের মাঝে একটু জানাবেন। সূচনা, আসলে বিশ্বকাপের যে রং, সেই রঙের আভা কিন্তু ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। ঝিনাইদহ তার ব্যতিক্রম না। ঝিনাইদহে কিন্তু বিশ্বকাপের প্রথম দিন থেকেই উৎসাহ, উদ্দীপনা এবং সমর্থকদের যে এই আনন্দ উপভোগ করার যে বিভিন্ন রকমের যে উপায়, তারা কিন্তু এরই মধ্যে আমরা দেখেছি। বিশেষ করে বিশ্বকাপের ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকদের নানান রকম আমরা আয়োজন দেখেছি, শোভাযাত্রা দেখেছি, মোটর সাইকেলের শোডাউন দেখেছি। এবং আমি এই মুহূর্তে যখন কথা বলছি, তখন আমার ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় কিন্তু আর্জেন্টিনা সমর্থকদের একটি বড় শোভাযাত্রা এই মুহূর্তে চলছে। আমি যেভাবে খবর পেয়েছি, আমি একটু দেখাতে চাই। আমি যেখানে রয়েছি এখন ঝিনাইদহ শহরের শহীদ মিনার চত্বরে, এবং এখানে আজকে যেহেতু সপ্তাহের শেষ দিন, মানে শুক্রবার, ছুটির দিন, এভাবেই জেলার শহর এবং গ্রামের প্রত্যেকটি জায়গায় কিন্তু আর্জেন্টিনা এবং ব্রাজিলের যারা সমর্থক, এছাড়া অন্যান্য যে দল আছে, বিশেষ করে পর্তুগাল, ইংল্যান্ড সহ অন্যান্য দলের সমর্থকদেরও কিন্তু উৎসাহ উদ্দীপনা আমরা দেখছি। এবং আমরা দর্শক সমর্থকদের সাথে আমরা কথা বলারও চেষ্টা করছি। এবং এই মুহূর্তে আমি একটু একজন সমর্থকের সাথে কথা বলার চেষ্টা করব। আপনি তো জার্সি দেখে মনে হচ্ছে আপনি ব্রাজিলের সমর্থক। আপনি এবার কেন ব্রাজিল সমর্থন করেন এবং কি প্রত্যাশা, কেমন প্রত্যাশা করছেন? আসলে বিশ্বকাপের এই ফুটবল খেলাটা বাঙালির জন্য একটা উন্মাদনা। দীর্ঘ 4 বছর পরে আবার এই উন্মাদনা সৃষ্টি হয়েছে। এখন আমি ব্রাজিলের সমর্থন ছোটোবেলা থেকেই করি। আমার ব্রাজিলের খেলাটা ভালো লাগে। ব্রাজিলের অনেক ঐতিহাসিক খেলোয়াড় আছে, তাদের ডিসিপ্লিন। ব্রাজিল কি এবার জিতবে? অবশ্যই আশাবাদী। সাপোর্টার হিসেবে আমরা আশাবাদী যে ব্রাজিল এবার ফাইনালে যাবে এবং ওয়ার্ল্ড কাপ পাবে। আর্জেন্টিনা সম্পর্কে কিছু বলবেন? না, অন্য কাউকে নিয়ে সমালোচনা করার শিক্ষাটা আমাদের ব্রাজিলের টিমের ভিতরে আসলে নাই। এটা আমাদের ডিসিপ্লিনের বহির্ভূত একটি কথা। এই জন্য কাউকে নিয়ে সমালোচনা করতে চাই না। আমাদের অর্জনটা নিয়েই আমরা সন্তুষ্ট থাকতে চাই।
একজন ব্রাজিল সমর্থকের সাথে কথা বলছিলাম, আমরা এবার একটু কথা বলার চেষ্টা করবো একজন আর্জেন্টাইন ফ্যানের সাথে। আপনি আর্জেন্টিনা সমর্থন করছেন, মেসির হাতে কি শিরোপা যাবে, আপনার কি মনে হয়? জি অবশ্যই, ইনশাল্লাহ এবার মেসি যেহেতু লাস্ট বিশ্বকাপ, সেহেতু আমরা অবশ্যই চাচ্ছি যে এবার মেসির হাতে শিরোপা উঠুক, এটা আমাদের চাওয়া। ঠিক। আপনার এমনি উৎসাহ উদ্দীপনা কেমন উপভোগ করছেন? যে উৎসাহ উদ্দীপনা অনেক উপভোগ করছি, কারণ বাংলাদেশে আর্জেন্টিনার ফ্যান অনেক বেশি। আর যেহেতু আমি এইচএস 26 পরীক্ষা দিচ্ছি, আমি দেখতে পাচ্ছি না বিশ্বকাপ, এটা আমাদের খুব দুঃখজনক বিষয়। তা এটা আমরা আরও একজন ব্রাজিল সমর্থক আমরা দেখেছি, তার হাতে ব্রাজিলের একটি ব্যান্ড পরা আছে এবং আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে ব্রাজিল এবার কি ফেভারিট মনে হয়? ব্রাজিল বরাবরই সবসময় ফেভারিট, এবং ব্রাজিল যে হচ্ছে আপনার নান্দনিক বা মানে ফুটবলের যে জাদু যেটাই বলেন সেটাই আসলে ব্রাজিলই সৃষ্টি করেছে। আমাদের প্লেয়ার ছিল রোনালদিনহো, আপনি দেখবেন শুধু ফুটবলের কথা বলাতে পারেনি, মানে ফুটবল তার কথা বলতে পারে না, এর বাইরে যা করা দরকার আমাদের রোনালদিনহো করেছে। এবং যদি ওয়ার্ল্ড কাপ হয় তাহলে এক প্লেয়ার 3টে ওয়ার্ল্ড কাপ পেয়েছে, এর বাইরে আর্জেন্টিনার সাথে আমাদের কোনো কম্পেয়ার নেই। তো এই যে ভাই দেখেছেন আর্জেন্টিনার সাথে গ্রুপে আছেন ভাই, কোথায় বেঁধে যাচ্ছে একটু আমি বলি ভাই, এবার আমি বলি তর্কে পারবো না ভাই, তর্কে পারবো। আপনি কোন দলের সমর্থক? ভাই আমি আর্জেন্টিনার ছাড়া কথা বলি না ভাই, আর্জেন্টিনা মনে প্রাণে আর্জেন্টিনা করি ভাই। আচ্ছা, আপনার হাতে কি এটা? ভাই এটা 7 আপ ভাই, দেখেন 7 আপ। তো ব্রাজিলের সাথে 7 আপের সম্পর্ক কি ভাই? খেলা মানে আমাদের সম্পর্ক না, যার বিষয়টা হচ্ছে জার্মানি হলুদ কালার দেখলেই 7টা করে দেয় গোল, যখনই যারই হোক, শুধু মানে অন্য দল বলে বলছি না, ব্রাজিলের বলে বলছি না, ওদের 7টা হলুদ কালার দেখলেই ওদের। ধন্যবাদ। আসলে এইরকম আড্ডা এবং কথার যে লড়াই, ব্রাজিল আর্জেন্টিনা সহ ইংল্যান্ড পর্তুগাল বা অন্যান্য দলের সমর্থকদের এই কথার লড়াই কিন্তু থামছে না। বিশ্বকাপ আসছে এবং এই বিশ্বকাপের উন্মাদনার এই ছিল ঝিনাইদহ থেকে আমার কাছে সবশেষ সূচনা। নবীন, আপনাকে ধন্যবাদ। আসলে বিশ্বকাপ উন্মাদনার খবর শুনছিলাম, সেখানে আমাদের সহকর্মী ছিল নবীন, জানাচ্ছিল বিশ্বকাপের খবর। এবার এই ছিল স্টার বাংলায়, এবার চলে যাচ্ছি হচ্ছে স্টার চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী ফারিয়া শাসদিন। সূচনা, আপনাকে ধন্যবাদ। আমন্ত্রণ স্টার চট্টগ্রামের সাথে আছি আমি ফারিহা সাজনীন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসের নানা ভোগান্তি, কাস্টমস জটিলতা সহ সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতার অভিযোগ। আবারও প্রাণ ফিরেছে পর্যটন নগরী কক্সবাজারে, সাপ্তাহিক ছুটি আর মূল্য ছাড়ে সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড়। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে ব্যবসায়ীদের পোহাতে হচ্ছে নানা ভোগান্তি। কাস্টম জটিলতার পাশাপাশি বন্দর থেকে পণ্য বের করতেও সীমাহীন প্রতিবন্ধকতার মুখোমুখি হন তারা। এছাড়া সংশ্লিষ্ট সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতায় এই ভোগান্তি আরও প্রকট হচ্ছে। বন্দর কর্তৃপক্ষ বলছে এবার ডিজিটাল সিস্টেম পুরোপুরি চালু করার পাশাপাশি সকল সেবা সংস্থার কার্যক্রমকে এক ছাদের নিচে আনা হচ্ছে। চট্টগ্রাম থেকে সৈয়দ তামিম মাহমুদের রিপোর্টে বিস্তারিত। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের লাইফলাইন বলা হয় চট্টগ্রাম বন্দরকে, কিন্তু দেশের বৃহৎ এই বন্দর থেকে পণ্য খালাসে কালক্ষেপণ আর হয়রানির অভিযোগ আছে বন্দর ব্যবহারকারীদের। কাস্টমস জটিলতা, দীর্ঘমেয়াদী ফাইল প্রসেসিং আর সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাবে ভোগান্তিতে পড়েন ব্যবসায়ীরা। এই সংকট নিরসনে বন্দর কর্তৃপক্ষ ওয়ান স্টপ সার্ভিস চালু করলেও এতদিন ছিল তা বন্দরের অভ্যন্তরে। এবার বন্দরের বাইরেই নতুন ভবনে সক্রিয় করা হচ্ছে এই ওয়ান স্টপ সার্ভিস সেন্টারকে। এতে পণ্য খালাসের সময় ও ভোগান্তি দুটোই কমবে বলে আশা বন্দর কর্তৃপক্ষের। সবার ফ্যাসিলিটিস এক জায়গায় নিয়ে এসে, মানে বর্তমান বিশ্বে যে ধরনের প্রযুক্তি আছে সব এখানে রাখা হয়েছে। সো নিরাপত্তার বিষয় থেকে এখানে একদম আইএসপিএস কোডের অনুসারে আমরা অনুসরণ করে এখানে রেখেছি। বন্দর কর্তৃপক্ষ এটিকে ওয়ান স্টপ সার্ভিস বললেও সেবাগ্রহীতাদের চোখে তা এখনও ওয়ার্কিং লুপ। সংশ্লিষ্টরা বলছেন বন্দর কাস্টমস 24 ঘন্টা খোলা থাকলেও ব্যাংক, বিএসটিআই কিংবা উদ্ভিদ সংগঠনের মতো সংস্থায় একই সময়ে মিলছে না সেবা। ফলে বিভিন্ন সংস্থার অনুমোদনের অপেক্ষায় বন্দরে আটকে থাকে কন্টেইনার। আমাদের সার্ভিস পাওয়ার জন্য
যেসব পয়েন্টে আমাদেরকে যেতে হয় সেটা ওয়ান স্টপেই চলে আসা উচিত। অন্যদিকে সময় মতো পণ্য ডেলিভারি না পাওয়ায় ব্যবসায়ীদের দিতে হচ্ছে ড্যামারেজ চার্জ, যার চূড়ান্ত খেসারত দিতে হচ্ছে সাধারণ ভোক্তাদের। শুধুমাত্র ব্যাংক খুলে রাখলাম, কাস্টম খুলে রাখলাম সেটা না, যারা আমদানিকারক রপ্তানিকারক তারাও কিন্তু এই ছাতা নিতে আসতে হবে। সব কিছু মিলে এই ওয়ান স্টপ সার্ভিসটা শুধু মুখে কথা বললে হবে না, এটার সুফল আদায় করার জন্য একটা প্রকৃত পদক্ষেপ নিতে হবে। প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় না হলে ওয়ান স্টপ সার্ভিসের সুফল মিলবে না বলে মনে করছেন বন্দর ব্যবহারকারীরা। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। টানা কয়েকদিনের বৃষ্টিতে পর্যটক কমে গেলেও আবারও প্রাণ ফিরে পেয়েছে পর্যটন নগরী কক্সবাজার। সাপ্তাহিক ছুটি আর হোটেল মোটেলে 60% পর্যন্ত মূল্য ছাড়ে সমুদ্র সৈকতে বেড়েছে পর্যটকদের ভিড়। কখনো বৃষ্টি, কখনো ঝলমলে রোদ, বৈচিত্র্যময় এই আবহাওয়া উপেক্ষা করেই সমুদ্র সৈকতে আনন্দে মেতেছেন পর্যটকরা। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শুক্রবার সৈকতে উপচে পড়া ভিড়। পর্যটকদের আকৃষ্ট করতে হোটেল মোটেলগুলোতে দেয়া হচ্ছে 60% পর্যন্ত মূল্য ছাড়। এতে স্বল্প খরচে সমুদ্র ভ্রমণের সুযোগ পেয়ে অনেকেই ছুটে এসেছেন কক্সবাজারে। আমি আমার ওয়াইফ আর বাচ্চাকে নিয়ে আসতে পারছি, আমার অভিজ্ঞতা খুবই ভালো। সব মিলে ওভারঅল অবশ্যই ভালো, এখানে সিকিউরিটি আগের থেকে অনেক বেটার। আজকে পর্যটক বেশি, খুবই ভালো লাগতেছে। আজকে চলে যাব, অনেক খারাপ লাগতেছে। হোটেল মোটেল মালিকরা বলছেন বর্ষা মৌসুমে পর্যটক বাড়াতেই বিশেষ মূল্য ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতেও নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। শুক্র শনিবার আমাদের পর্যটক বাড়ে, এজন্য আমরা পর্যটকদেরকে যতটুকু সেবা দেওয়ার এবং ডিসকাউন্ট যতটুকু দেওয়ার আমরা চেষ্টা করছি দেওয়ার জন্য। পর্যটকরা যাতে কক্সবাজার এসে এই সময়টাতে তাদের বর্ষা উপভোগ করতে পারে এই অফারটা আমরা দিয়ে রেখেছি। আশা করছি পর্যটকরা তাদের কাঙ্ক্ষিত সেবাটুকু আমাদের এই কক্সবাজারে এসে এখন পাবে এবং তাদের যে স্বল্প বাজেটের বিনোদন এটা তারা করতে পারবে। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয় জেলা প্রশাসন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। সাপ্তাহিক ছুটির দিনে রাঙামাটিতে প্রাণ ফিরেছে পর্যটন কেন্দ্রগুলোতে। হ্রদ, পাহাড় আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন স্থান থেকে ভিড় জমিয়েছেন পর্যটকরা। আরও জানাচ্ছেন মিশু মল্লিক। মিশু, বর্তমানে রাঙামাটিতে পর্যটকদের ভিড় কেমন দেখছেন এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, জানাবেন বিস্তারিত। পারিহা, আসলে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটি বর্ষাতে অপরূপ সাজে সেজে ওঠে, কিন্তু দুঃখের বিষয় আসলে বর্ষা মাঝামাঝি সময় চলে আসার পরেও রাঙামাটিতে আসলে পর্যাপ্ত বৃষ্টিপাত হয়নি। তো বৃষ্টিপাত না হওয়ার কারণে রাঙামাটির সৌন্দর্যের যে অন্যতম আকর্ষণের একটি কেন্দ্রবিন্দু সেটা হচ্ছে এখানকার যে ঝর্ণাগুলো, সেই ঝর্ণাগুলোতে আসলে এখনো পর্যাপ্ত পানি হয়নি। তো বর্তমানে রাঙামাটিতে আসলে পর্যটকদের যে উপস্থিতি সেটি আসলে তেমন উল্লেখযোগ্য বলা যাবে না। আমরা রাঙামাটির যে সকল উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, যেমন ঝুলন্ত সেতু, পার্ক সহ আর অন্যান্য পর্যটন স্পটগুলো আমরা ঘুরে দেখেছি। সেখানে আসলে পর্যটকদের যে খুব বেশ ভারী রকমের উপস্থিতি রয়েছে সেটা বলা যাবে না। তবে স্থানীয় সহ যেহেতু আসলে আজকে সাপ্তাহিক ছুটির দিন, সে কারণে স্থানীয় সহ বাইরে থেকে কিছু পরিমাণ পর্যটক এসেছেন। তারা এখানকার হ্রদে ভ্রমণ করছেন, টুরিস্ট বোট নিয়ে তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। বর্তমানে যেমন আমি রয়েছে আসলে রাঙামাটি RSG লেক ভিউ গার্ডেনে। এই গার্ডেনটি আসলে বছর 2-1 হয়ে গেল এটি নতুনভাবে তৈরি করা হয়েছে এবং এটি আসলে রাঙামাটির বাইরে থেকে যারা বেড়াতে আসেন, কারণ এখান থেকে দাঁড়িয়ে আসলে কাপ্তাই হ্রদের যে বিশালতা সেটি আসলে উপভোগ করার একটি সুযোগ হয়। সে কারণে এখানেও পর্যটকরা আসেন এবং তারা এখানে দাঁড়িয়ে রাঙামাটির সৌন্দর্য আসলে উপভোগ করেন। তো প্রশাসনও আসলে বলছেন যে সামনে যেহেতু ছুটি যদি থাকে এবং সামনে বর্ষা যখন বৃষ্টি হবে তখন আসলে এখানে পর্যটকদের উপস্থিতি আরো ধীরে ধীরে বাড়তে শুরু করবে বলে আশা করছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তো এই ছিল আসলে আমার কাছে রাঙামাটি থেকে পর্যটক উপস্থিতি সর্বশেষ। পারিহা। মিশু, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য। চট্টগ্রামে ইস্ট ডেল্টা ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্র্যাজুয়েশন সেরেমনি অনুষ্ঠিত হয়েছে। বিকেলে নগরীর একটি 5 তারকা হোটেলে শিক্ষার্থীদের বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা, সঙ্গীত, নৃত্য ও বিভিন্ন সৃজনশীল পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। একই সঙ্গে গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, সৃজনশীলতা ও বিশ্বমানের শিক্ষা অর্জনের উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। ভোরের আলো পুরোপুরি ফোটার আগে জেগে ওঠে কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপ। নিস্তব্ধতা ভেঙে চুলার ধোয়া, হাড়ির শব্দে শুরু হয় বেঁচে থাকার আরেকটি দিন। এই গল্পের এক নীরব চরিত্র দ্বীপটির
বড়কূপ এলাকার বাসিন্দা ফারেসা বেগম। ভোরের আলো পুরোপুরি ফোটার আগেই জেগে ওঠে কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপ। নিস্তব্ধতা ভেঙে চুলার ধোঁয়া, হাঁড়ির শব্দে শুরু হয় বেঁচে থাকার আরেকটি দিন। এই গল্পের এক নীরব চরিত্র দ্বীপটির বরকূপ এলাকার বাসিন্দা ফারেসা বেগম। পরিবারের জন্য সকালের নাস্তা তৈরিতে ব্যস্ত তিনি। মমতায় ভরা হাত, দায়িত্বে ভরা চোখ, সবকিছুই যেন এক চিরচেনা গ্রাম বাংলার সকাল। কিন্তু এই শান্ত ছবির আড়ালে লুকিয়ে আছে এক নীরব আতঙ্ক, অদৃশ্য ভয়, যা প্রতিটি নিঃশ্বাসে মনে করিয়ে দেয় এই ঘর, এই ঠিকানার সামান্য নিরাপত্তা বিলীন হয়ে যেতে পারে উত্তাল জলোচ্ছ্বাসে। হস্টেলে বা কি যে মারা তো পয়সা নাই, নিজস্ব জাঙ্গাল নিহরিত তো সারা যে ফোয়ারা ফোয়াশার থাকিম গই হন জাঙ্গা দিব তো নিজের কান থাইমা দিয়ে হন দিকে কথা থাকি দেরি তো ইয়ে নালা বলি বেশি হস্টেল দিয়ে না তো। ফারেসা বেগমের মতো এমন শত শত পরিবারের গল্প কম বেশি একই। ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসে বারবার ভিটে মাটি হারিয়ে প্রায় নিঃস্ব এই জনপদের অনেক মানুষ। সরকারি সহযোগিতার ঘোষণা এলেও প্রান্তিক মানুষের হাতে পৌঁছাতে সেই সহায়তা যেন হারিয়ে যায় অদৃশ্য পথে। কোন সময় পানি চলে আসতেছে, কোন সময় ছেলে মেয়েকে নিয়ে আমাদেরকে অনেক দূরে চলে যেতে হবে, সেটা তো আমরা জানি না। থাকি রাস্তা নাই তো সাম্বা গেলে আবার কে বাগে ঘর নৌকা 10,000 দেড়ে এক তুমি বাঙ্গে আবার এড়ে নদীর ফানিস গিয়ে দিয়ে আসি এ তুনি আবার আসি ইয়ে তিনবার ইয়ে তো ঠিক হইছে না যে বাইরে কান হালে তাকি হ্যাঁ সুন্দর ছাড়া বাইরে চালি হ্যাঁ সাম্বা বর্ষা হালে পানি আইলে গাটি বিস্কুট আর তুমি বিল্ডিংয়ের জায়গা পড়ে। বছরের পর বছর পেরিয়ে গেলেও টেকসই কোনো বাঁধ নির্মাণ করা হয়নি এখানে। জনপ্রতিনিধিদের আশ্বাসে বারবার আশার আলো জ্বলে, আবার নিভেও যায় বাস্তবতার কঠিন দেয়ালে। আমাদের বেরিবাদ হয় না কেন আসে ওরা নেতা, বড় বড় লোক নেতা হলে কে ফেলে। আমরা বেরিবাদ চাইছি, এখন বেরিবাদ দেয় নাই। ওরা বেরিবাদ এখানে আসছে, তারপরে দেয় নাই। ঘূর্ণিঝড়ে 300 বার ভাঙছে এখানে, মানে থাকি না পারি বছরটি আর কিছু না ভাই না দে ইতরা দিয়ে হইতে রাহাই ফেলা দেরি আর আছে কিছু না ভাই। তবে এবার টেকসই বাঁধ নির্মাণে 1000 কোটি টাকার প্রকল্প নিয়ে মাঠে নামার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। যেই জায়গাগুলো বেশি ভার্নারেবল আছে এগুলো আমাদের যে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয়, আমরা আমাদের চিফ ইঞ্জিনিয়ার যিনি জোনাল চিফ ইঞ্জিনিয়ার আছেন, ওনারা ভিজিট করেছেন, কিছু রিকমেন্ডেড করেছেন। ওই জায়গাগুলোতে আমরা কাজ হাতে নিচ্ছি। কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় বসবাস 1.5 লক্ষাধিক মানুষের। কুতুবদিয়ার মানুষের কাছে ঘর মানে শুধু 4 দেয়াল নয়, ঘর মানে নিরাপত্তা, পরিচয় আর ভবিষ্যৎ। কিন্তু সেই ঘরই আজ সবচেয়ে বেশি অনিশ্চিত। এই মানুষগুলোর ঘরবাড়ি ভাঙার সাথে সাথে ভেঙেছে তাদের জীবনও। প্রশ্ন হলো, এই জনপদের মানুষদের জন্য টেকসই সমাধান কবে হবে? মামুন রশিদ অভি, স্টার নিউজ, কুতুবদিয়া, কক্সবাজার। বান্দরবানে সন্ত্রাস নির্মূলে দুর্গম এলাকায় বিশেষ অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। আইএসপিআর জানায়, পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএ ও ইউপিডিএফ এর সদস্যরা রেতলাংপাড়া এলাকায় অবস্থান করছে এমন সংবাদে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় সেনাবাহিনীকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। পরে সেনাবাহিনী পাল্টা গুলি ছুড়লে পালিয়ে যায় কেএনএ ও ইউপিডিএফ এর সদস্যরা। তাদের ধরতে দুর্গম পাহাড়ের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। এই ছিল স্টার চট্টগ্রামে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।